তুমি সত্যি কথা বলতে পারো? আমি সাধারণ কোনো গাছ নই, আমার ভিতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি। ঠিকই বলেছ। যদি সেদিন আমি গাছটার কথা না শুনতাম, তাহলে হয়তো আজও আমরা কষ্টেই ডুবে থাকতাম। আমি তো একেবারে শেষ হয়ে গেলাম রে। এই এক টুকরো জমিটাই ছিল আমার ভরসা। জমিদারের কাছ থেকে ধার করে চাষ করি, কোনো মতে সংসারটা টিকে ছিল। কিন্তু এবছর আকাশটা যেন রাগ করে আছে। এক ফোঁটা বৃষ্টিও নেই, মাটি ফেটে চৌচির। ফসল তো দূরের কথা, বীজও বাঁচবে না। এভাবে চললে আমি জমিদারকে কি দেব? ফসল না দিতে পারলে সুদের চাপে সবকিছু হারিয়ে ফেলব। আমার এই ছোট্ট ভিটেটাও আর থাকবে না। কিরে, এত চিন্তায় ডুবে আছিস কেন? মাথায় হাত দিয়ে বসে থাকলে তো কিছুই হবে না। চাষ শুরু কর, যা হবার হবে। কি যে বলেন কর্তা, এই খরার মধ্যে চাষ করব কিভাবে? মাটি একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই যে শুনছিস, এবারের ফসলের হিসাব তো মিটল না। মনে রাখিস, সময় মতো না দিলে কিন্তু জমিটা আর তোর থাকবে না। কর্তা, একটু দয়া করুন। এবছর খরায় সব শেষ হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, সব শোধ করে দেব। শুধু একটু সময় দিন। সময় সময় তো অনেক দিলাম। এবার যদি না পারিস তাহলে ভিটে মাটি সবই চলে যাবে, মনে রাখিস। ঠিক আছে কর্তা, আমি চেষ্টা করব। কি হয়েছে তোমার? মুখটায় তো ভারী কেন? কিছু বলছো না কেন? কি আর বলবো, খরার জন্য একটাও ফসল ওঠেনি। আজ জমিদার এসে হুমকি দিয়ে গেল, ফসল না দিলে নাকি আমাদের ঘরবাড়ি সব নিয়ে নেবে। কি বলছো? তাহলে আমরা কোথায় যাব? আমাদের সবকিছু তো এইটুকু জমি। জানি না, সব যেন অন্ধকার হয়ে যাচ্ছে। যদি সত্যিই আমাদের ভিটেটুকু চলে যায়, তাহলে বাঁচার আর কোনো পথ থাকবে না। না, তুমি ভেঙে পড়ো না। কিছু একটা পথ নিশ্চয় বেরোবে। আমরা একসাথে আছি, এইটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। জানি না রে বউ, মাথাটা একেবারে কাজ করছে না। ভাবছি কাল থেকেই আবার জমিতে নেমে পড়ি, মাটি কুপিয়ে দেখি কিছু করা যায় কিনা। ঈশ্বর যদি একটু কৃপা করেন, হয়তো বৃষ্টি নামবে। তখন হয়তো সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। ঠিকই বলছ। শুধু চিন্তা করে লাভ নেই, কাল থেকে নতুন করে শুরু করো। আমি আছি তোমার সাথে, ভয় পেও না। পরদিন ভোর হতেই রামু কোদালটা কাঁধে তুলে নিল। ঘরের দরজা পেরিয়ে মাঠের দিকে হাঁটা দিল সে। আকাশে তখনও হালকা কুয়াশা, কিন্তু তার মনটা ভারী, চিন্তায় ভরা। মাঠে পৌঁছেই সে কাজে নেমে পড়ল। মাটি শক্ত হয়ে গেছে, কোদাল চালাতে কষ্ট হচ্ছে। একটু সময় যেতে না যেতেই সূর্যটা মাথার উপরে উঠে এলো। রোদের তাপে চারপাশ যেন আগুন হয়ে উঠল। ঘাম ঝরতে লাগল রামুর শরীর থেকে, তবুও সে থামল না। হে ভগবান, তুমি কি আমাদের দেখছ না? আমি আর কিছু করতে পারছি না। তুমি একটু কৃপা করো, একটু বৃষ্টি দাও। কিছুক্ষণ পর রামুর আর শক্তি রইল না। হাত পা যেন অবশ হয়ে আসছিল। কোদালটা নিঃশব্দে মাটিতে ফেলে দিয়ে ক্লান্ত পায়ে ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে শুরু করল সে। তুমি এত চেষ্টা করেও কিছু করতে পারছ না? মনটা খারাপ লাগছে খুব। হাজার চেষ্টা করেও জমিটাতে কিছুই করতে পারলাম না। মনে হচ্ছে সব আশা যেন শেষ হয়ে যাচ্ছে। এই কানাই, কোথায় লুকিয়ে আছিস রে? বের হয়ে আয়। সময় তো অনেক আগেই পেরিয়ে গেছে। এবার আমার পাওনা মিটিয়ে দে। কর্তা, একটু দয়া করুন। অবস্থাটা খুব খারাপ, মাঠে কিছুই হয়নি। আর কয়েকটা দিন সময় দিলে সব ঠিক করে দেব। তোর এসব কথা আমি অনেকবার শুনেছি, তবুও শেষবারের মতো বলছি, তোকে আমি 15 দিনের সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে আমার সব টাকা বুঝিয়ে দিবি, না হলে কিন্তু আর ছাড় পাবি না। ঠিক আছে কর্তা, আমি চেষ্টা করব। আপনি শুধু একটু ভরসা রাখুন। দেখি তোর সেই চেষ্টা কেমন হয়। মনে রাখিস, এইটাই শেষ সুযোগ। কি গো, এত চুপ করে বসে আছো কেন? কি বলল জমিদার?
আর 15 দিন সময় দিয়েছে, এর মধ্যেই সব শোধ করতে হবে। কিন্তু আমরা করব কি? ঘরে তো এক মুঠো চালও নেই। আজ 10 দিন হলো ঠিকমতো কিছুই খাইনি। জানি, সবই জানি, তবুও হাল ছাড়লে চলবে না। কিছু একটা পথ বের করতেই হবে। এইভাবে আর কতদিন চলবে বলো? ঘরে কিছু নেই, হাতে টাকা নেই, জমিদারির ঋণটা শোধ করবে কি দিয়ে তুমি? আমি আর কিচ্ছু বুঝতে পারছি না। মাথাটা একেবারে কাজ করছে না। কিছুই ভালো লাগছে না এখন। মনে হচ্ছে সব ছেড়ে কোথাও চলে যাই। সব সময় এমন কথা বলো কেন? আমি কি তোমার শত্রু নাকি? তোমার ভালোর জন্যই তো বলি। ভালোর জন্য? তোমার কথাগুলোই এখন আমার কাছে আগুনের মতো লাগে। শান্তি বলে কিছুই নেই আমার জীবনে। তাহলে সব দোষী আমার? আমি একাই দায়ী? আমি আর তর্ক করতে চাই না, একটু শান্তি চাই শুধু। রাগ আর অভিমানে রামু হঠাৎ করেই ঘর থেকে বেরিয়ে পড়ল। পেছন থেকে তার স্ত্রীর ডাকা সে আর শুনল না। চিন্তায় ডুবে থাকতে থাকতে রামু বুঝতেই পারল না সে অনেক দূরে চলে এসেছে। চারপাশে এখন ঘন জঙ্গল। এ আমি কোথায় এসে পড়লাম? চারদিকে শুধু গাছপালা। না না, আর সামনে এগোনো ঠিক হবে না। ওই যে একটা বড় জাম গাছ, ওখানেই একটু বসি। জামগাছের নিচে বসতেই একটা অদ্ভুত শান্তি অনুভব করল রামু। হালকা বাতাস, পাখির ডাক, সব মিলিয়ে জায়গাটা যেন অন্যরকম। এখানে বেশ ভালো লাগছে। অনেকদিন পর যেন একটু শান্তি পেলাম। চোখ দুটোও ভারী হয়ে আসছে। ক্লান্ত শরীর আর অস্থির মন নিয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল রামু সেই নির্জন জঙ্গলের জাম গাছের নিচে। বাঁচাও, কেউ কি আছো? দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমি আর পারছি না। কে কে ওখানে? এই নির্জন জঙ্গলে কার আওয়াজ ভেসে আসছে? সামনে এসো, লুকিয়ে থেকো না। আমি সামনে আসতে পারবো না, আমার তো পা নেই, আমি তো বন্দী হয়ে আছি। এ কেমন কথা? কে তুমি? নিজেকে দেখাও। আমি একটা বাঙ্গি গাছ। অনেক দিন ধরে ফলের ভারে নুয়ে পড়েছি। কেউ আমার কষ্টটা বোঝে না। গাছ কথা বলছে? এটা কি স্বপ্ন না সত্যি? তুমি সত্যি কথা বলতে পারো? আমি সাধারণ কোনো গাছ নই, আমার ভিতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি, কিন্তু এই ভার আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তুমি ভয় পেও না, আমি আছি। বলো, কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আমি এই জঙ্গলের এক জাদুকরী গাছের আত্মা। ফলের রানী বলা হয় আমাকে, কিন্তু আজ আমি আর শক্তি ধরে রাখতে পারছি না। এত ফলের ভারে আমি ভেঙে পড়ছি ধীরে ধীরে। তুমি চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। বলো, কিভাবে তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারি? যদি সত্যি সাহায্য করতে চাও তাহলে আমার গাছের সব বাঙিগুলো পেড়ে দাও। এই ভার আর সহ্য হচ্ছে না, আমি যেন একটু নিঃশ্বাস নিতে পারি। অবশ্যই করব। তুমি শুধু একটু ধৈর্য ধরো। আমি এখনই তোমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছি। সত্যি তুমি আমার জন্য এটা করবে? হ্যাঁ, নিশ্চয়ই। তোমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। এখন অনেক হালকা লাগছে। তুমি আমাকে নতুন জীবন দিলে। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তোমার কষ্ট কমাতে পেরে আমিই খুশি। না, তোমাকে ধন্যবাদ দিতেই হবে। তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার রক্ষাকর্তা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? আমার জীবনে তো কষ্ট ছাড়া আর কিছুই নেই। কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। অভাব যেন আমার ছায়ার মতো লেগে আছে। দিন দিন সব কিছু ভেঙে পড়ছে। তোমার মুখের দিকে তাকালেই বুঝতে পারছি তুমি কতটা কষ্টে আছো। তোমার এই দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। আমি শুধু একটু ভালোভাবে বাঁচতে চাই, কিন্তু ভাগ্য যেন কখনোই আমার পাশে থাকে না। শোনো, আমি তোমাকে কিছু দিচ্ছি। এই বীজগুলো সাধারণ নয়, এগুলো যত্ন করে রোপণ করো। হয়তো তোমার ভাগ্যের দরজা খুলে যাবে।
বীজ এগুলো কি সত্যি আমার জীবন বদলে দিতে পারবে? বিশ্বাস রাখো, আশা কখনো মিথ্যে হয় না। তোমাকে অনেক ধন্যবাদ। আমি এই উপহার কখনো নষ্ট হতে দেব না। এই যে, তুমি এত দেরি করলে কেন? আর তোমার হাতে এগুলো কি? আজ জঙ্গলে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সব কিছু খুলে বলে। সত্যি বলছো? যদি গাছটা তোমাকে দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই বীজগুলো বিশেষ কিছু। আমিও তাই ভাবছি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমাদের তো নিজের কোনো জমিই নেই। এই বীজগুলো লাগাবো কোথায়? ঠিকই বলেছ, কিন্তু কিছু না কিছু উপায় তো খুঁজতেই হবে। আমার একটা কথা শুনবে? এই বীজগুলো দূরে কোথাও লাগানোর দরকার নেই, আমাদের ঘরের পাশেই লাগিয়ে দাও। গাছগুলো বড় হলে চালের উপর তুলে দিলেই হবে। আরে, এটা তো দারুণ বুদ্ধি। তুমি না থাকলে আমি এসব ভাবতেই পারতাম না। চলো, দেরি না করে এখনই বীজগুলো লাগিয়ে দিই। রামু আর তার বউ মিলে ঘরের পাশেই যত্ন করে বাঙ্গির বীজগুলো রোপণ করল। মনে তাদের এক ফোঁটা আশা, হয়তো কিছু ভালো হবে। এ কি, এত তাড়াতাড়ি গাছগুলো এত বড় হয়ে গেল কিভাবে? ওগো শুনছ? তাড়াতাড়ি বাইরে এসে দেখো, এই এক সপ্তাহের মধ্যেই গাছগুলো চালের উপর উঠে গেছে। আর দেখো কত বাঙি ধরেছে। এ তো সত্যি অবিশ্বাস্য। এত বাঙি! আমাদের পুরো চালটাই ভরে গেছে। মনে হচ্ছে আমাদের কষ্টের দিনগুলো এবার শেষ হতে চলেছে। আজ আমার যে কি খুশি লাগছে তা ভাষায় বোঝাতে পারব না। এতদিন পর মনে হচ্ছে ভাগ্যটা আমাদের দিকে একটু হাসল। তাহলে আর দেরি কেন? এই বাঙ্গিগুলো বাজারে নিয়ে যাও, নিশ্চয়ই ভালো দাম পাবে। হ্যাঁ, ঠিক বলেছ। আজই হাটে নিয়ে যাব, আর এই নতুন শুরুটা আমরা ভালোভাবেই কাজে লাগাব। রামু সাবধানে চাল থেকে সব বাঙি পেড়ে ঝুড়িতে ভরে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাজারে গিয়ে সে বাঙিগুলো সাজিয়ে বসল। অল্প সময়ের মধ্যেই লোকজন ভিড় করতে শুরু করল, কারণ এত বড় আর টাটকা বাঙি কেউ আগে দেখেনি। এত তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল, আর দামটাও এত বেশি। কি বলছো? এত টাকা? আমি তো জীবনে এত টাকা একসাথে দেখিনি। আমিও না বউ, এই প্রথম এত টাকা হাতে পেলাম। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। তাহলে আর দেরি কিসের? তাড়াতাড়ি গিয়ে জমিদারের সব ধার শোধ করে দাও। হ্যাঁ, তুমি ঘরে যাও। আমি এখনই জমিদারের বাড়িতে যাচ্ছি সব দেনা মিটিয়ে আসতে। এই কর্তা, আপনার 1 বছরের সব ধার আজ আমি একসাথে শোধ করে দিলাম। আর আজ থেকে আপনার জমিতে আমি আর চাষ করব না। জমিটা আপনি ফেরত নিন। কি বলছিস? এত টাকা তুই পেলি কোথা থেকে? পরিশ্রম আর ভাগ্যের জোরে কর্তা, এখন আমি নিজের পথেই চলব। এ কথা বলে রামু মাথা উঁচু করে সেখান থেকে বেরিয়ে গেল। এত টাকা মাত্র কয়েক দিনে? কিছু তো গড়বড় আছে। আর বলছে আমার জমিতে চাষও করবে না। এ ব্যাপারটা খোঁজ নিতে হবে। অন্যদিকে রামু প্রতিদিন তার বাঙি বাজারে বিক্রি করতে লাগল। দিন দিন তার আয় বাড়তে লাগল, আর ধীরে ধীরে তার সংসারে সুখশান্তি ফিরে এলো। জানো, আমি কখনো ভাবিনি আমাদের জীবন এত বদলে যাবে। এখন অন্তত 3 বেলা পেট ভরে খেতে পারছি। হ্যাঁ বউ, সত্যি স্বপ্নের মতো লাগছে সবকিছু। এই সুখটা আমরা পেয়েছি ওই জাদুকরি গাছের দয়ায়, আর তোমার পরিশ্রমের ফলেও। ঠিকই বলেছ। যদি সেদিন আমি গাছটার কথা না শুনতাম, তাহলে হয়তো আজও আমরা কষ্টেই ডুবে থাকতাম। কিন্তু তারা জানত না, দূরে কোথাও জমিদারের সন্দেহের আগুন ধীরে ধীরে জ্বলে উঠছে, আর সামনে আসছে নতুন এক ঝড়। এই সব কিছুই সম্ভব হয়েছে ওই জাদুকরি বাঙির গাছটার জন্য। তার এই উপকার আমি কোনো দিন শোধ করতে পারব না। কিন্তু সুখ বেশি দিন লুকিয়ে থাকে না। পটাই গোপনে রামুয়ের বাড়ির চালের বাঙি চাষের কথা জেনে গেল। সে দৌড়ে গিয়ে সব খবর জমিদারকে জানিয়ে দিল। ও, তাই বুঝি ব্যাপার। তাই তো দেখি ছেলেটার এত দেমাগ।
আমার জমি ছেড়ে দিয়েছে, আবার বলছে আর চাষ করবে না। নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। হ্যাঁ কর্তা, নিজের চোখে দেখেছি, ওদের ঘরের চালেই বাঙির গাছ, আর তাতে অসংখ্য ফল ধরেছে। চল, এক্ষুনি চল, ওই গাছ কেটে সব শেষ করে দেব। দেখি কিভাবে এত সাহস পায়। কি হয়েছে কর্তা, এত চিৎকার করছেন কেন? শুনেছি তুই নাকি জাদু করে বাঙি ফলাচ্ছিস আর হাটে বিক্রি করছিস। গ্রামের লোকদের বিপদে ফেলতে চাস নাকি? কর্তা, এতে কোনো খারাপ কিছু নেই, আমি শুধু আমার সংসার চালানোর চেষ্টা করছি। তোর এই সাহসের শাস্তি তোকে দিতেই হবে। আজই এই গাছ কেটে ফেলব, দেখি তুই কি করে বাঁচিস। জমিদারের চোখে তখন শুধু রাগ আর লোভ, আর রামুয়ের সামনে নেমে এলো এক নতুন বিপদ। রাগে অন্ধ হয়ে জমিদার বাঙ্গির গাছটা উপড়ে ফেলতে এগিয়ে গেল, কিন্তু গাছটা ছুঁতেই হঠাৎ অদ্ভুত কিছু ঘটল। গাছের লতাগুলো জীবন্ত হয়ে উঠে জমিদারের হাত পা জড়িয়ে ধরল, যেন তার অন্যায়ের শাস্তি দিচ্ছে। অন্যায় করলে তার ফল একদিন না একদিন পেতেই হয় কর্তা। আজ আপনি নিজের কাজের ফল পাচ্ছেন। ঠিকই বলেছ, এই দুনিয়ায় অন্যায় কখনো চিরদিন চাপা থাকে না। আজ থেকে আর কেউ আমাদের কষ্ট দিতে পারবে না, আমরা নিজের পরিশ্রমেই বাঁচব। সেদিনের পর থেকে আর কেউ রামুদের পথে বাধা হয়ে দাঁড়ানোর সাহস পেল না।